হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা লীলা রায়ের আরআরবি এনটিপিসি বইয়ের প্র্যাকটিস সেট 11-এর ম্যাথের সেকশনটা করব। তো যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর প্রত্যেকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দেওয়া আছে, ওখান থেকে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান। 3 কোশ্চেনে বলছে 12,000 টাকা দুই ভাগে ভাগ করা হলো যদি প্রথম ভাগে বার্ষিক 12% হারে 3 বছরের সরল সুদের পরিমাণ দ্বিতীয় ভাগে বার্ষিক 16% হারে 4.1-2 বছরের সরল সুদের পরিমাণ সমান হয়, তবে প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগের অনুপাত হবে কত? তো দেখো, আমি এই 12,000কে যদি ভেঙে লিখি, একটা এক্স আর একটা আসবে ধরো 12,000 মাইনাস এক্স। তো এখানে বলেছে এই এক্স ইজ টু 12,000 মাইনাস এক্স এর অনুপাতটা আমাদের বের করতে হবে। তো এখানে বলেছে দেখো, সরল সুদ দুজনের কিন্তু সমান, সুদ সমান বলেছে, তার মানে এক্স ইন্টু 12% ইন্টু 3/100 ইকুয়ালস টু আই লিখতে পারি। তাহলে এখান থেকে আমি এক্স কি লিখতে পারি, এখানে এক্স লিখতে পারি 100/36%। আর আরেকটা দেখো, 12,000 মাইনাস এক্স ইন্টু 16 ইন্টু এখানে 4.1-2 বছর বলেছে, মানে 9/2 বছর বাই 100 ইকুয়ালস টু আই। সুদ সেম বলেছে, ওই জন্য আই লিখছি। তাহলে এখান থেকে আমি লিখতে পারি, আচ্ছা এখানে আই থাকবে, ঠিক আছে, এই জায়গাটা 100 আই। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, 12,000 মাইনাস এক্স। আমি কিন্তু এক্স বের করবো না, কারণ আমি এখানকার এই অনুপাতটা বের করতে বলেছে আমাদের, ঠিক আছে। তো তাহলে 100 আই বাই এখানে আসবে কি, এইটা কেটে দিলাম, তাহলে 8×9 = 72। তাহলে 72% চলে আসছে। সরি, এটা পার্সেন্টেজ দেওয়ার দরকার নেই, কারণ 100 তো লিখেছি, সুতরাং এটা পার্সেন্টেজ দেওয়ার দরকার নেই, ঠিক আছে। এখানে 72। তাহলে দেখো, এখান থেকে আমাদের চেয়েছে এক্স ইস টু 12,000 মাইনাস এক্স, এটার অনুপাত চেয়েছে, দুটো ওই প্রথম ভাগ আর দ্বিতীয় ভাগের অনুপাত চেয়েছে। তাহলে এক্স সমান আমি পেয়েছি হচ্ছে 100i/36% ইস টু, সরি পার্সেন্ট দেওয়ার দরকার নেই, আর এখানে আসবে হচ্ছে 100i/72। তাহলে 100i আর 100i কেটে গেল, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, 72/36, তার মানে 36 যদি আমি কেটে দিই এটা, তাহলে 2:1 আসবে। তাহলে বি দাগের অপশন সঠিক। নেক্সট, 5 কোশ্চেনে বলছে একটি বৃত্তের ব্যাসার্ধ 13 সেমি এবং এ বি একটি জ্যায়ের দৈর্ঘ্য 10 সেমি হলে জ্যাটি কেন্দ্র থেকে কত দূরে অবস্থিত? তো দেখো, একটা বৃত্ত আছে, তো এখানে জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে 10 এ বি। এবার বলেছে যে বৃত্তের ব্যাসার্ধ কত, 13 সেমি বলে দেওয়া আছে, আর জ্যাটা হচ্ছে ধরো এখানে টোটালটা 10 সেমি, আর তাহলে এর উপরে যে লম্বটা হবে সেটা আমাদের বের করতে হবে। তো লম্ব হলে নিশ্চয়ই জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে, তাহলে এইটা 5, এইটা 5। তাহলে তাহলে আমাদের ট্রিপলেট থেকে আমরা কি জানতে পারি, 5, 12, 13। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ট্রিপলেট। কয়েকটা ট্রিপলেট মনে রাখলেই কিন্তু খুব সহজে আমরা এগুলো বের করতে পারবো। তাও একবার করে দেখাচ্ছি। এখানে আমাদের লম্বটা বের করতে হবে, তাহলে লম্ব ইকুয়ালস টু √13 মাইনাস 5 মানে হচ্ছে এটা 169 মাইনাস 25 মানে √144 মানে 12, ঠিক আছে। তাহলে 5, 12, 13 মানে এখানে 12 আসবে। তাহলে এ দাগের অপশন সঠিক, জ্যাটি কেন্দ্র থেকে 12 সেমি দূরে অবস্থিত। নেক্সট, 7 কোশ্চেন, এখানে বলছে যদি 5^x+1 মাইনাস 5^x-1 ইকুয়ালস টু 24 হয়, তবে এক্স এর মান হবে কত? তো দেখো, এখান থেকে কীভাবে করতে হবে, তো এটা যদি আমি 5 এবার লিখছি, 5^x মাইনাস 5^x/5 ইকুয়ালস টু 24। তো এখান থেকে আসছে 5x যদি কমন নিয়ে নিই এখান থেকে, তাহলে কি পড়ে থাকছে, 5 মাইনাস 1/5 ইকুয়ালস টু 24। তাহলে এখান থেকে আসছে 5^x, আর 5×5 = 25 মাইনাস এক্স মাইনাস 1 মানে কি কত, 24/5 ইকুয়ালস টু 24। তাহলে 24 কেটে গেল, ঠিক আছে। এখানে আসছে কি, 5^x ইকুয়ালস টু 5 মানে এখানে কি আছে 5^1, মানে 5টা গুণ হয়ে যাবে এদিকে, তাহলে x ইকুয়ালস টু আসছে 1, ঠিক আছে। তাহলে ডি দাগের অপশন সঠিক। নেক্সট, 12 কোশ্চেনে বলছে এ বি সি একটি নদীর একই তীরে অবস্থিত একটি ঘাট এবং বি ঘাটটি এ এবং সি এর ঠিক মাঝখানে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, ঠিক মাঝখানে অবস্থিত। নদী স্রোত সি থেকে এর দিকে প্রবাহিত হয়, এই নৌকায় মানে একটি নৌকা
এ থেকে বি পর্যন্ত গিয়ে আবার এতে ফিরে আসতে 6 ঘন্টা 20 মিনিট সময় নেয়, নৌকাটি এ থেকে সি পর্যন্ত যেতে 8 ঘন্টা সময় নেয়, সি থেকে এ পর্যন্ত মানে এতে ফিরে আসতে কত সময় লাগবে? তো দেখো এ আর সি এর মাঝখানে, সি এর ঠিক মাঝখানে কিন্তু এখানে বি আছে, ঠিক মাঝখানে, মানে এর যে ডিস্টেন্স, এর ডিস্টেন্স সেম। তো নদীটা ধরো এইভাবে আছে, একই তীরে আছে, তিনটে ঘাট। বলেছে যে একটা নৌকা, আহ, স্রোতটা কোন দিকে বইছে, এখানে বলছে যে এই যে স্রোত হচ্ছে নদীর স্রোত সি থেকে এই দিকে প্রবাহিত হচ্ছে, মানে এখান থেকে এই দিকে প্রবাহিত হচ্ছে। এবারে বলেছে যে একটি নৌকা এ থেকে বি পর্যন্ত গিয়ে এতে ফিরে আসে। তাহলে এখান থেকে এতে গেল, মানে প্রতিকূলে গেল, প্রতিকূলের থেকে আবার অনুকূলে বিতে, মানে বি থেকে আবার এতে ফিরে আসলো। তো তখন সময় লাগছে, টোটাল সময় লাগছে কত? 6 ঘন্টা 6 ঘন্টা 20 মিনিট বলে দেওয়া আছে, ঠিক আছে। আর বলেছে যে এখানে বলেছে এ থেকে সি পর্যন্ত যেতে, মানে এ থেকে সি পর্যন্ত যেতে, মানে এটা কিন্তু প্রতিকূল, আহ, প্রতিকূল বেগে যাচ্ছে। তো তখন সময় লাগছে কত? এইটার সময় লাগছে হচ্ছে 8 ঘন্টা। তো 8 ঘন্টা হলে আমরা যেহেতু জানি যে বিটা ঠিক মাঝখানে এ আর সি এর, তাহলে বিতে পৌঁছাতে কত সময় লাগবে? 8কে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে 4 ঘন্টা লাগবে এ থেকে বিতে পৌঁছাতে। তাহলে এ থেকে বিতে পৌঁছাতে 4 ঘন্টা লাগছে। তাহলে আমাদের এই অনুকূল বেগটা আমরা বেগের যে সময় লাগবে সেটা আমরা পেয়ে যাব। তাহলে 6 ঘন্টা 20 মিনিট থেকে যদি 4 ঘন্টা বিয়োগ করে দিই, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 2 ঘন্টা 20 মিনিট এই বি থেকে এ পর্যন্ত পৌঁছাতে সময় লাগছে কত, ঠিক আছে। তাহলে বলেছে যে তাহলে অনুকূলে বি থেকে এতে যেতে সময় লাগে, এই 2 ঘন্টা 20 মিনিট এইটা। এবারে বলেছে যে সি থেকে এতে ফিরে আসতে কত সময় লাগবে? তাহলে তাহলে এর দুগুণ সময় লাগবে, কারণ সি থেকে এ হচ্ছে ডিস্টেন্সটা দুগুণ। তাহলে 2 ঘন্টা 20 ইন্টু 2, মানে হচ্ছে কত? 4 ঘন্টা 40 মিনিট সময় লাগবে, ঠিক আছে। তাহলে সি আগের অপশন সঠিক। নেক্সট 13 কোশ্চেনে বলছে প্রদত্ত চিত্রে এ বি সি একটি বৃত্তস্থ চতুর্ভুজ এবং এ ও বি বৃত্তের ব্যাস যদি বি সি ডি 150 ডিগ্রি হয়, তাহলে এ বি ডি এর মান কত? তো দেখো এইটা হচ্ছে যেটা, এটা হচ্ছে আহ, অধবৃত্তস্থ কোণ, এইটা, এটা অধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি বা সমকোণ হয় আমরা জানি, তো এখানে 90 ডিগ্রি হবে এটা, কারণ এ ও বি এটা হচ্ছে বৃত্তের ব্যাস বলে দেওয়া আছে। তাহলে এটা 90 ডিগ্রি হচ্ছে। আমাদের এই কোণটা বের করতে বলেছে, এ বি ডি কোণটা বের করতে বলেছে। তো দেখো এখানে আমাদের 150 ডিগ্রি এটা বলে দেওয়া আছে। তো আমাদের একটা সূত্র জানতে হবে, সেটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ বা 180 ডিগ্রি হয়। মানে এইটা একটা কোণ, আর এই কোণটা, এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি, আবার এই পুরো কোণটা আর এই কোণটা, এই দুটো কোণ পরস্পরের বিপরীত, এই দুটো কোণের সমষ্টি আবার 180 ডিগ্রি হবে। তো আমাদের এই দুটো কোণের বিপরীত কোণ 180 ডিগ্রি, এইটা আমাদের কাজে লাগবে। তার মানে আমরা লিখতে পারি ডিসিবি প্লাস ডি এ বি, এটা 180 ডিগ্রি হবে। এবার এখানে বলে দেওয়া আছে এই কোণটা আমাদের বলে দেওয়া 150 ডিগ্রি, তাহলে আমরা সহজেই এটা বের করতে পারবো। ডি এ বি এখান থেকে আমাদের আসবে হচ্ছে, ডি এ বি হচ্ছে 30 ডিগ্রি হবে। আর এবার তাহলে এটা 30 ডিগ্রি পেয়ে গেলাম আমরা। তাহলে আমরা কি জানি, ত্রিভুজ এ বি ডি, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তিনটি কোণ, তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এখান থেকে লিখতে পারি ডি কোণ, এ কোণ আর বি কোণ এটা 180 ডিগ্রি হলে আমাদের কোন কোণটা বের করতে হবে? বি কোণটা বের করতে হবে। তাহলে একটা 90 ডিগ্রি, একটা 30 ডিগ্রি, আর বি কোণটা আমাদের বের করতে হবে। তাহলে এখান থেকে আসে 180 ডিগ্রি, সরি, বি কোণ ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি, তাহলে এখান থেকে আসবে 60 ডিগ্রি। তাহলে বি দাগের অপশন সঠিক। নেক্সট 15 কোশ্চেনে বলছে যদি একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুটির অনুপাত 3:7 হয়, তাহলে
দুটির মধ্যে বৃহত্তম কোণটি কত হবে? তো দেখো এখানেও বলেছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ। তাহলে আমরা কি একটু আগেই দেখলাম বৃত্তস্থ কোণের বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে তার অনুপাত বলে দেওয়া আছে 3:7, তার মানে 3:7 মানে 10, যোগ করলে 10 সমতুল্য 180 ডিগ্রি। তাহলে 1 সমতুল্য হচ্ছে 18 ডিগ্রি। এবার বৃহত্তম কোণ মানে হচ্ছে 7 সমতুল্য কত আসবে? 18 × 7 মানে 70 প্লাস 27টা 56 মানে 126 ডিগ্রি। তাহলে সি দাগের অপশন সঠিক। নেক্সট 18 দাগের কোশ্চেনে বলছে সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে 30 ডিগ্রি হওয়ার জন্য একটি উল্লম্ব খুঁটির ছায়া দৈর্ঘ্য 20 মিটার বৃদ্ধি পায়, খুঁটিটির উচ্চতা কত? তো দেখো ধরো এখানে খুঁটি এইটা আছে, এখানে ধরো সূর্য ধরো এখানে ছিল, তো তার জন্য একটা 45 ডিগ্রি হলো। তো 45 ডিগ্রি থেকে সূর্য যখন সরে গেল তখন খুঁটিটার দৈর্ঘ্য কত আসলো? মানে এখানে কোণ তৈরি হচ্ছে 30 ডিগ্রি কোণ। এটা 45 ডিগ্রি থেকে 30 ডিগ্রি হওয়ার জন্য এখানে যে দৈর্ঘ্যটা বৃদ্ধি পেয়েছে সেটা বলে দেওয়া আছে 20 মিটার। এবারে আমাদের নিয়ম অনুসারে দেখো এইটা যদি 45 হয় আর এটা 90 ডিগ্রি, তাহলে এটা তাহলে 45 ডিগ্রি হবে। এবার 45 ডিগ্রি হলে 45 ডিগ্রির সামনে যে বাহুটা, মানে এই বাহুটা, তো এটাকে আমরা এ ধরবো। আর এই 45 ডিগ্রির সামনে যে বাহুটা, মানে এই বাহুটা, এটাকেও আমরা এ ধরবো। এটা হলো, তাহলে এটা খুঁটিটা আমরা একটা এ ধরেছি। এবার 30 ডিগ্রির সাপেক্ষে আমরা কি ধরি? ধরো এই পুরো বাহুটাকে আমরা ধরছি আর ধরছি, তাহলে আর ইকুয়ালস টু এ। আচ্ছা, এটা 30 ডিগ্রি হলে এই যে এইটা বাহুটা মানে এই যে কোণটা হবে এটা হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, তো 60 ডিগ্রির সামনে যে কোণটা আছে, মানে এই কোণটা, এটা আসবে হচ্ছে r√3 আসবে। ঠিক আছে, তাহলে এবারে আমরা ইকুয়াল করব। আমরা একটা পেয়েছি এ ইকুয়ালস টু আর পেয়েছি, আর একটা পাচ্ছি কি এ প্লাস 20, এইটা এ প্লাস এখানে 20 মিটার ইকুয়ালস টু এখানে কি আসছে? r√3 আসছে। এবারে আমরা এর জায়গায় আরটা বসিয়ে দেবো। তাহলে দেখো এ প্লাস কি চেয়েছে, এখানে খুঁটির দৈর্ঘ্য চেয়েছে, মানে এইটা চেয়েছে। তাহলে এ প্লাস 20 ইকুয়ালস টু a√3। তাহলে এখান থেকে যদি আমি এটা কমন নিয়ে নিই, মানে এটা এদিকে চলে আসলে এটা এদিকে নিয়ে গেলাম, তাহলে এখানে √3 - 1 ইকুয়ালস টু 20 আসলো। তাহলে এ আসছে কত? এ আসছে এখানে 20/√3 - 1। ঠিক আছে, তো ওপরে আমি ধরো এটা ওপরে √3 + 1 গুণ করে দিলাম, আর নিচেও যদি √3 + 1 গুণ করে দিই, তাহলে এখানে কি আসছে দেখো? এ ইকুয়ালস টু আসছে 20 ইন্টু √3 + 1 বাই এখানে আসবে হচ্ছে 3 - 1 মানে 2। তাহলে এ ইকুয়ালস টু তাহলে কত আসছে? এখানে পরিষ্কার হয়ে লিখছি 10√3 + 1। তাহলে এখানে আসবে সি দাগের অপশন সঠিক। নেক্সট 19 দাগের কোশ্চেনে বলছে একটি খুঁটি 1/10 লাল, 1/20 সাদা, 1/30 নীল, 1/40 কালো, 1/50 বেগুনি, 1/60 হলুদ এবং বাকি অংশ সবুজ রং হয়েছে। সবুজ অংশের দৈর্ঘ্য 12.08 মিটার হলে খুঁটিটির দৈর্ঘ্য কত? তো দেখো আমি মোট দৈর্ঘ্য, খুঁটিটির মোট দৈর্ঘ্য ধরে নিলাম হচ্ছে 1 অংশ। তো 1 অংশ থেকে এখানে প্রথমে বাদ যাচ্ছে 1/10 লাল, তারপরে 1/20 সাদা, 1/30 নীল, 1/40 কালো, তারপরে 1/50 বেগুনি, আর মাইনাস 1/60 হচ্ছে হলুদ। তাহলে বাকি যেটা আসবে, বাকি অংশটা কি? সবুজ আসবে, মানে সবুজ অংশ, সবুজ, কেননা 1 থেকে তো আমরা বিয়োগ করছি। ঠিক আছে, তো তাহলে মাইনাস এই 1 মাইনাস, তো একেবারে লসাগুটাই করে নিই। তো লসাগু একেবারে আসবে হচ্ছে কত? দেখো এখানে 10 প্রথমে কমন চলে গেল, তাহলে 10 চলে গেলে এখান থেকে 1, তারপরে 2, 3, 4, ফার্স্ট ধরো এটা 10 তো আসছেই আসছে, কারণ 10 তো কমন আসবেই। আর 2, 2, 3, 4, 5, 6। তো এখান থেকে আমি ফার্স্ট 2 দিয়ে করলাম 1, এখানে 1, 3, 2, 3, আবার 3 দিয়ে যাবে, তাহলে এখানে 1, 1, 1, এখানে 2, তারপরে 1, তাহলে কি আসছে? 3 দুগুণ 6, 6 দুগুণ 12, আর এদিকে 10 ছিল। তো এখান থেকে আবার যদি আমি লসাগু করি তাহলে 2, 5, 5, এখানে 6 আসছে, মানে 600 হবে লসাগু। ঠিক আছে, 600টা লসাগু হবে। তাহলে এখান থেকে আমি ফার্স্ট 600 আসলো, তারপরে এটা আসবে 60, তারপরে এটা কত? 30 আসলো, তারপরে -20, তারপরে এটা আসবে
মাইনাস কতটা 15 আসলো, তারপরে আসবে কি 15, তারপরে -12, আর এখানে আসবে হচ্ছে এইটার জন্য মাইনাস এটা 10 আসলো, ঠিক আছে। এবার দেখো তাহলে এখান থেকে যদি বিয়োগ করো, ফার্স্ট 600 লিখছি, ফার্স্ট এটা যোগ করে নাও, তাহলে এটা 90 আর 20 110, আর 10 হচ্ছে 120, আর 120 আসলো, আর এখান থেকে এটা যদি যোগ করি তাহলে 27, মানে -147 বাই এটা আসলো 600। তাহলে এবার বিয়োগ করে নাও, বিয়োগ করলে আসছে 453/600। তো এখানে যদি 3 দিয়ে ভাগ করি, 3×45 আর 1, এখানে 3 দিয়ে করলে এটা 200। তাহলে দেখো আমাদের সব কিছু আমি মুছে দিলাম। তাহলে ফার্স্ট আমাদের এটা মাথায় রাখতে হবে 151/200 আসলো। এবার এগুলো সব মুছে দিচ্ছি। তাহলে বাকি অংশটা আমরা পাচ্ছি কত, বাকি অংশটা এখানে আসছে 151/200, ঠিক আছে, মানে সবুজ অংশ যেটা। তো এইটা আমাদের বলে দেওয়া আছে 12.08 মিটার। তো এইটা সমতুল্য 12.08 মিটার। তাহলে এক অংশ সমতুল্য কত আসবে, তাহলে 102.08 বাই এখানে আসবে 151 ইন্টু 200। তো মানে 0 0 গুণ হয়ে যাবে, মানে 1208 ইন্টু 2/151, ঠিক আছে। তো 151কে যদি আমি 8 দিয়ে গুণ করি, তো দেখো 8 দিয়ে গুণ করলে 800, আর 400 ইন্টু এখানে 8 আসলো, মানে 1208 চলে আসছে। তাহলে 8 8 ইন্টু 151 করলে 1208 আসে। তাহলে মোট খুঁটির দৈর্ঘ্য আসছে 16 মিটার। তাহলে সি দাগের অপশন সঠিক। নেক্সট 24 দাগের কোশ্চেনে বলছে যদি ট্যান 2θ প্লাস 45 ডিগ্রি ইকুয়ালস টু কট 3θ হয় এবং 2θ প্লাস 45 ডিগ্রি এবং 3θ সূক্ষ্মকোণ হয়, তবে থিটার মান কত হবে। তো দেখো এখানে ট্যান থিটা প্লাস 45 ডিগ্রি ইকুয়ালস টু কট, 3θ বলে দিয়েছে। তো এখানে যদি আমি কটটাকে চেঞ্জ করে নিই তাহলে কি আসবে দেখো, এখানে কটটাকে ট্যান করে নিলাম, তো ট্যান করলে এখানে কি হবে 90 ডিগ্রি মাইনাস 3θ আসবে। তাহলে ট্যান তুলে দিলাম, তাহলে থিটা প্লাস 45 ডিগ্রি ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস 3θ। তো তাহলে এখানে, আচ্ছা এটা 2 ছিল না, এটা 2 ছিল, এখানে ভুল লেখা হয়েছে, এখানে 2 আসবে। তাহলে এদিকে চলে আসলে এটা 5θ আসবে, 3θটা এদিকে নিয়ে আসলাম, আর 45টা যদি এদিকে নিয়ে যাই 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়ালস টু আসবে 45 ডিগ্রি/5, তাহলে 9 ডিগ্রি, ঠিক আছে। তাহলে বি দাগের অপশন এখানে সঠিক হবে। নেক্সট 26 দাগের কোশ্চেনে বলছে কোনো এক পরিবারে চাল, মাছ ও তেলের খরচের অনুপাত এত, যদি জিনিসগুলির মূল্য যথাক্রমে 20%, 30% এবং 50% বৃদ্ধি পায়, তবে পরিবারটি মোট খরচ বৃদ্ধি পাবে কত। তো দেখো আমি চাল, মাছ আর তেল এর খরচটা ধরে নিলাম হচ্ছে, এটা ধরো এখানে 12 অনুপাত বলে দেবো, মানে 1200 ধরে নিলাম। অনুপাত যেহেতু আমি 100 দিয়ে গুণ করছি, মানে প্রত্যেকটাকে 100 দিয়ে আমাকে গুণ করতে হবে। তাহলে মাছের হচ্ছে 1700 আর তেলের কত 300। তো যদি এটা হয় তাহলে এখানে বৃদ্ধি পেয়েছে হচ্ছে 20%। তো 20% বৃদ্ধি পেলে এখানে আসবে হচ্ছে 1200 20%, মানে কত, এখানে 240। এটার কত 30% বলেছে, মানে হচ্ছে 510। এখানে বলেছে কত 50%, 50% মানে হচ্ছে এখানে 150 টাকা। তো এত টাকা বৃদ্ধি পেয়েছে। তো তাহলে আমাদের টোটালটা কত, আগে হচ্ছিল এত টাকায়, মানে যদি যোগ করো এখান থেকে 2000, তাহলে 3200 টাকা আগে পাচ্ছিলাম, কিন্তু এখন বৃদ্ধি পেয়েছে কত এত টাকা, তাহলে এগুলো সব যোগ হবে। তো এটার সঙ্গে ফার্স্ট জিরো বসে গেল, 5 আর 1 6, আর 4 শূন্য, হাতে 1 আসবে, এখান থেকে 1 আর 1 2, আর 5 7, আর 2 9, এইটা ইন্টু 100। তো এটা কেটে গেল। তো তাহলে 900, সরি এখানে 4 দিয়ে কেটে দাও, তাহলে এখানে 8 আসছে, 4 দিয়ে কাটলে এটা 25। তাহলে 9 25 কত, 9 25 হচ্ছে 225, আর 8 দিয়ে যদি ভাগ করো তাহলে 8 2 16, তারপরে এটা 6 5, 8 8 64, আর এখানে 1 আসলো, তাহলে 1/8%। তাহলে ডি দাগের অপশন সঠিক। নেক্সট 30 দাগের কোশ্চেন, এখানে বলছে tan a বাই sec a মাইনাস 1 প্লাস tan a বাই sec a প্লাস 1, তাহলে যদি লসাগু করি sec স্কোয়ার a মাইনাস 1 স্কোয়ার, তাহলে এটা যদি গুণ করো tan a sec a প্লাস tan a প্লাস sec a tan a মাইনাস tan a। তো tan a এটা কেটে গেল, আর তাহলে এখান থেকে আসছে কত দেখো, tan a কে আমি কি লিখতে পারি sin a বাই cos a ইন্টু এটাকে লিখতে পারি 1/cos a, তাহলে এখানে আসছে কত sin a বাই cos স্কোয়ার a আসলো, প্লাস এখান থেকেও সেটাই আসবে
এখান থেকে মানে এটা আসবে কিন্তু সাইন এ বাই কজ স্কোয়ার এ আসলো। আর এখান থেকে কি আসছে দেখো, তো আমাদের সূত্র জানা আছে কট স্কোয়ার এ, সরি সেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়ালস টু 1। তাহলে কট স্কোয়ার এ ইকুয়ালস টু কি আসে, সেক স্কোয়ার এ মাইনাস 1। তো তাই এখানে আসবে দেখো, তাহলে এখানে কট স্কোয়ার এ আসবে এইটার জায়গায়, তাহলে কট স্কোয়ার এ। তো তাহলে এখান থেকে ওপরে 2 ইন্টু সাইন এ, এখান থেকে এটা লিখছি বাই কজ স্কোয়ার এ, আর এটা আসবে কত সাইন স্কোয়ার এ, কটটাকে ভেঙে লিখছি সাইন স্কোয়ার এ বাই কজ স্কোয়ার এ, তাহলে কজ স্কোয়ারে কেটে গেল। তো এইটা আমি এই জায়গাটা লিখছি পরিষ্কারভাবে, এখানে আসবে তাহলে কত 2 ইন্টু এখানে সাইন এ ছিল, তাহলে উপরে সাইন এ আসলো আর নিচে সাইন স্কোয়ার এ, তাহলে একটা সাইন এ কেটে যাবে, তাহলে 2 ইন্টু 1 বাই সাইন এ, তাহলে 2 কোসাইন এ। ঠিক আছে, তাহলে এখানে এ দাগের অপশন সঠিক হবে। এই যে নেক্সট 36 কোশ্চেনে বলছে একটি সংখ্যার বর্গের 2 এর 5 অংশ হচ্ছে 2.5 হলে সংখ্যাটি হবে কত। তো সংখ্যাটি আমি ফার্স্ট ধরে নিই, সংখ্যাটি হচ্ছে এক্স, তাহলে এখানে বলছে সংখ্যাটির বর্গের 2 এর 5 গুণ হচ্ছে কত 2.5। তো তাহলে এখান থেকে আমি এক্স স্কোয়ার ইন্টু 2/5 এটাকে লিখছি 25/10, মানে পয়েন্টটাকে আমি নিচে লিখে দিলাম, পয়েন্টটাকে তুলে দিয়ে 10 নিচে লিখে দিলাম। তো 5 দিয়ে কাটলে এখানে 2 আসলো, আর তখন তাহলে কি আসবে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 25/4, মানে 2টা গুণ করে দিলাম, তাহলে এক্স ইকুয়ালস টু আসবে 5/2। তাহলে 2.5 হবে এখানে অ্যান্সার, ডি টাকের অপশন সঠিক। নেক্সট 37 কোশ্চেন দেখো, প্রদত্ত চিত্রে এপি মানে এইটা দেওয়া আছে, এপি কত দেওয়া আছে 9, আর সিপি হচ্ছে কত, সিপি 12 সেমি হলে এবি মানে এইটা এবি এর মান কত। তো এরকম ধরনের যদি আরেকটা করে আঁকি এইভাবে, তো দেখো এই যে চিত্রটা আঁকছি, ধরো এটা হচ্ছে পি, এটা এ বি, এটা সি ডি, যদি এরকম থাকে সেক্ষেত্রে কি আসে সূত্রটা, জেনারেল সূত্র যেটা, সেটা হচ্ছে এপি মানে এখান থেকে এই ডিস্টেন্সটা, এখান থেকে এই ডিস্টেন্সটা ইন্টু এখানে এটা হচ্ছে বিপি, বিপি ইকুয়ালস টু কি আসে, এখান থেকে এইটা সিপি ইন্টু এটা আসবে হচ্ছে এইটা ইন্টু এখানে হচ্ছে ডিপি, এটা হচ্ছে জেনারেল সূত্র। কিন্তু এখানে দেখো এই ডি বিন্দু আর সি বিন্দু একই জায়গায় মিশে গেছে, তাহলে এক্ষেত্রে কি আসবে, এক্ষেত্রে এটা সূত্র আসবে, এটা হচ্ছে এপি যেমন লিখছিলাম এপি ইন্টু বিপি, আর এখানে আসবে হচ্ছে সিপি একটা আসলো, ঠিক আছে, আরেকটা বিন্দু এই আরেকটা আসবে হচ্ছে ডিপির জন্য সেই ওটাকে ডিপি না লিখে এটা সিপি লিখবো, তাহলে কি আসছে সিপি স্কোয়ার ইকুয়ালস টু এপি ইন্টু বিপি, এটা হবে। এবার দেখো আমাদের বলে দেওয়া আছে সিপি 12 বলে দেওয়া, তাহলে 12 স্কোয়ার ইকুয়ালস টু এপি কত 9 ইন্টু বিপি কত, আচ্ছা বিপিটা আমাদের বের করতে হবে, ফার্স্ট বের করে নেওয়ার পরে তারপরে এবিটা বের করতে হবে, তাহলে বিপিটা বের করে নাও। বিপি আসছে হচ্ছে এখানে 12 × 12/9, তো 3 দিয়ে কাটলে এখানে 4 আসলো, আবার 3 দিয়ে কাটলে এখানে 4, মানে 4 4 16, তাহলে বিপিটা পেয়ে গেলাম, বিপি হচ্ছে 16, আর এখানে এপি বলে দেওয়া আছে কত, এপি হচ্ছে 9, তাহলে এবি কত হবে, এবি আসবে হচ্ছে বিপি মাইনাস এপি, মানে হচ্ছে 16 মাইনাস 9, মানে এটা হবে 7, তাহলে মানে এখান থেকে এইটার ডিস্টেন্স হবে 7 সেমি, তাহলে বি দাগের অপশন সঠিক। নেক্সট অ্যাকচুয়ালি যে কোশ্চেন দেখো, এখানে এ বি সি এর স্থানাঙ্ক দেওয়া আছে, বিন্দু তিনটি যে ত্রিভুজের শীর্ষবিন্দু, মানে যে ত্রিভুজের শীর্ষবিন্দু সেটি হলো কি ত্রিভুজ। আচ্ছা তাহলে ধরো একটা যে কোনো একটা ত্রিভুজ আঁকলাম, তো এখানে এ বি সি এটা দেওয়া আছে, এর স্থানাঙ্ক হচ্ছে 0.6, বি এর স্থানাঙ্ক হচ্ছে -5,3, আর সি এর কত, সি এর হচ্ছে এখানে 3,1। তো এখান থেকে আমাদের ফার্স্টে এ বির দৈর্ঘ্য মাপতে হবে, দৈর্ঘ্য বের করতে হবে। তো এর জন্য স্থানাঙ্কের দূরত্বের যে সূত্র সেটা ইউজ করব, তাহলে 0 মাইনাস হচ্ছে সূত্রের মাইনাস, আর এখানে হচ্ছে -5 তার স্কোয়ার, সরি -5 এটা আসলো এইটা পুরোটার স্কোয়ার, প্লাস এখানে আসবে হচ্ছে 6 - 3 তার স্কোয়ার, তাহলে এখানে আসলে হচ্ছে 5-এর স্কোয়ার মানে 25, প্লাস এখানে 3-এর স্কোয়ার মানে 9, তাহলে এখানে √34। আবার এসি মাপো, তো এসি আসবে হচ্ছে এখানে 0 - 3 তার স্কোয়ার প্লাস 6 - 1 তার স্কোয়ার, তাহলে এখানে কত আসবে, এখানে আসবে হচ্ছে -2 তার স্কোয়ার মানে √এর মধ্যে 4, প্লাস এটা আসবে 5-এর স্কোয়ার মানে 25। তো সরি এটা এটা তো হচ্ছে না, এখানে 0 - 3 তার মানে 9 আসবে, ঠিক আছে, তো এক্ষেত্রে আসবে এখানেও 34 √34 আসছে। তারপরে দেখো বিসি,
এটা মাপতে হবে আমাদের। রুট এখানে -5 -3, -5 আর এখানে সূত্রের মাইনাস, তাহলে ওই জন্য -3 আসলো তার স্কোয়ার, প্লাস 3 - 1 তার স্কোয়ার। তাহলে এখান থেকে আসবে 8-এর স্কোয়ার মানে এখানে 64, প্লাস 2-এর স্কোয়ার মানে 4, তাহলে √68। তো দেখো এখান থেকে আমরা এবারে কি লিখতে পারি, ধরো এটা দুটো ছোট ছোট বাহু, তো এটাকে যদি আমি লম্ব আর এটা ভূমি ধরি, তাহলে AB স্কোয়ার প্লাস AC স্কোয়ার ইকুয়ালস টু BC, মানে অতিভুজ স্কোয়ার হয় কিনা একবার দেখি চেক করে। তো এখানে যদি AB তার রুট √34 তার স্কোয়ার করে দিলাম, প্লাস √34 তার স্কোয়ার, তাহলে এখানে দেখো √68 তার স্কোয়ার কিন্তু চলে আসছে। মানে দেখো এখান থেকে যদি আমি এটা 34 মানে লিখলাম, এটা 34, তাহলে যোগ করলে কিন্তু 68 চলে আসছে। ঠিক আছে, তাহলে এটা আসবে কি সমকোণী, এইটার জন্য, এই সূত্রটার জন্য সমকোণী, আর হচ্ছে সমদ্বিবাহু, কারণ এই দুটো বাহু মানে AB আর AC বাহু কিন্তু সমান। √34 এখানেও √34, তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে ডি দাগের অপশন এখানে সঠিক। নেক্সট 42 কোশ্চেনে বলছে 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট অর্ধগোলকের আয়তন নির্ণয় করো। তো দেখো এই হচ্ছে অর্ধগোলকের আয়তন নির্ণয় করতে বলেছে 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট। ঠিক আছে, তো এখানে আমাদের সম্পূর্ণ যে গোলক, তো সেইটার আমাদের আয়তন কত জানি আমরা, 4/3 πr³ জানি। তো এর ক্ষেত্রে আমাদের আয়তনটা হবে এর অর্ধেক, তার মানে এখানে আসবে হচ্ছে 2/3 πr³ হবে। এবারে এখান থেকে আমি লিখতে পারি 2/3 ইন্টু পাই, আর আর আসবে কত, এখানে আর বলে দিয়েছে 3, তাহলে 3/3 হবে, তাহলে একটা 3 কেটে গেল। এবার দেখো এখানে আছে 3 3 × 9, 9 × 2 = 18, 18 পাই হবে অর্ধগোলকের আয়তন। তাহলে এ দাগের অপশন সঠিক। নেক্সট 48 কোশ্চেন। তো এই সমীকরণটা আমাদের দেওয়া আছে, আর এই সমীকরণের বীজদ্বয়ের, এটা দ্বিঘাত সমীকরণ, সমীকরণের বীজদ্বয় যথাক্রমে এত এবং এত হলে n - m এর মান হবে কত। তো এটাকে আমি ফার্স্ট জেনারেল যে সমীকরণ সেটার সঙ্গে আমি লিখছি ax² + bx + c = 0। তো এখান থেকে আমরা একটা জিনিস জানি, যদি এই সমীকরণের আলফা বিটা যদি দুটো বীজ হয়, তাহলে আলফা ইন্টু বিটা হয় হচ্ছে c/a, এই বীজদ্বয়ের গুণফল, আর বীজদ্বয়ের যোগফল আমরা কি জানি, -b/a। তো তাহলে ফার্স্ট আমরা এটাকে আমরা চেঞ্জ করে নেবো, এটা হচ্ছে 6 + 2√5। তো এটাকে আমরা লিখতে পারি কিভাবে, 5 + 1, 6টাকে ভেঙে লিখলাম, +2 ইন্টু √5 ইন্টু 1। এবার 5টাকে আবার এইভাবে লিখছি, √5 তার স্কোয়ার প্লাস 1 তার স্কোয়ার প্লাস 2√5 ইন্টু 1। তো এখান থেকে আসলো কি √5 + 1 তার হোল স্কোয়ার, আমরা লিখতে পারি a + b তার হোল স্কোয়ারের সূত্র অনুসারে, তাহলে √5 + 1 এটা আসলো। তো এটাকে আমরা আলফা নাম দিলাম, একটা বীজ পেলাম। আর একইভাবে আমরা বিটা পেয়ে যাব, বিটা কত, √5, মানে এইটাকে চেঞ্জ করব, এটাকে আমরা চেঞ্জ করে পাবো কি √5 - 1। তো তাহলে এটা আমি মুছে দিলাম। এবার এবার আমরা এখান থেকে আমি বের করতে পারবো, এইটার থেকে আমরা কি বের করতে পারবো, আলফা পেয়েছি √5 + 1, আর বিটা হচ্ছে √5 - 1 ইকুয়ালস টু, এখানে সি কত, সি দেখো এই সমীকরণ থেকে সি হচ্ছে এখানে n, মানে এইটার সঙ্গে এটা কম্পেয়ার করছি, তাহলে n/a হচ্ছে কত, এখানে 1, তাহলে 1 লিখে দিলাম, তাহলে n ইকুয়ালস টু পাচ্ছি 5 - 1, তাহলে এখানে 4 আসলো। আচ্ছা এখান থেকে দেখো √5, এবার এই সমীকরণ থেকে দেখো এটা পেয়ে গেলাম একটা, আরেকটা, এবার হচ্ছে এই জায়গার থেকে আমরা লিখবো এই যে, তাহলে √5 + 1 প্লাস বিটার জায়গায় কি লিখবো, বিটার জায়গায় এটা লিখবো √5 - 1 ইকুয়ালস টু মাইনাস বি কত, দেখো বি এই সমীকরণ থেকে যদি তুলনা করি, তাহলে বি ইকুয়ালস টু এখানে এম, তাহলে মাইনাস সূত্রে মাইনাস, বি এর জায়গায় এম বসিয়ে দিলাম, আর এ কত, এ হচ্ছে 1, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এম ইকুয়ালস টু, এটা আসবে √5 -1 - 1 কেটে গেল, তাহলে এম পেলাম আমরা কত, 2√5, তাহলে n - m, এটা হচ্ছে n কত, 4, n হচ্ছে এই যে 4, মাইনাস এখান থেকে m পেলাম হচ্ছে 2√5, তাহলে 4 - 2√5 এখানে অ্যান্সার হবে। বি দাগের অপশন সঠিক। নেক্সট 94 কোশ্চেনে বলছে দেখো 990টি সংখ্যা ব্যবহার করে একটি বই কতগুলি পেজের নাম্বার লেখা যাবে। তো এখানে সংখ্যা না, এটা অঙ্ক হবে, ঠিক আছে, অঙ্ক, সংখ্যা দিলে তো একটা একটা সংখ্যা, এগুলো ধরো একটা সংখ্যা, কিন্তু সংখ্যার মধ্যে আবার এইগুলো হচ্ছে আবার অঙ্ক, ঠিক আছে, তো এটা মাথায় রাখতে হবে। তো এখানে টোটাল বলেছে 990টা অঙ্ক এটা, ঠিক আছে। তো দেখো 1 থেকে 9 অবধি এক অঙ্কের সংখ্যা কত, তো এটা হচ্ছে 9টি এটা সংখ্যা, আর তার সঙ্গে যদি 1 গুণ করো এটা আসবে হচ্ছে অঙ্ক, ঠিক আছে, অঙ্ক কত, 9টা অঙ্ক। তারপরে দেখো 10 থেকে 99 পর্যন্ত 90টা সংখ্যা আছে,
10 থেকে 99 পর্যন্ত 2 অঙ্কের 90টা সংখ্যা আছে। তো একে যদি 2 দিয়ে গুণ করো তাহলে টোটাল অঙ্ক কতগুলো আসছে? 180টি। ঠিক আছে, আবার দেখো, এবার এবার হচ্ছে 100 থেকে আচ্ছা আমি ফার্স্ট এই অবধি হলো তো। তো এখান থেকে এটা বিয়োগ করে দাও, এটা টোটাল যোগ করো 189। তো 189 এটার থেকে যদি বিয়োগ করে দিই তো এখানে আসবে হচ্ছে 108। তো এত অঙ্ক পড়ে আছে। বাকি অঙ্ক বাকি অঙ্ক কি হবে? 3 অঙ্কের হবে। অঙ্ক হলো 3 অঙ্কের। তাহলে আমি যদি এটাকে 3 দিয়ে ভাগ করে দিই তো দেখো, আমি এটা হচ্ছে 3 অঙ্কের সংখ্যা সংখ্যা তাহলে যদি এক্স ধরি, এক্স ইন্টু 3, তার মানে এটা আসবে হচ্ছে 801। তাহলে এক্সটা বের করার জন্য আমি এটাকে ভাগ করব 3 দিয়ে, তাহলে 3 দুগুণ 6, তারপরে কত 20, তাহলে 3 ছক 18, আর 21 এটাকে যদি আমি করি 3 7 21। তাহলে এক্স এর জায়গায় আমরা কি লিখতে পারবো? এক্স এর জায়গায় লিখতে পারবো হচ্ছে 267। তাহলে সংখ্যা তাহলে কতগুলো আসছে, মানে কতগুলো পেজ লেখা যাবে? তাহলে এটা হচ্ছে 9, 90 আর 267। তাহলে 9 প্লাস 90 প্লাস 267, তাহলে টোটাল কতগুলো পেজ লেখা যাবে? 99 প্লাস 1 প্লাস 266, তাহলে 100 প্লাস 266 মানে 366টা পেজ লেখা যাবে এই 990টা সংখ্যা, এই 90টা অঙ্ক দিয়ে। তাহলে ডি দাগের অপশন এখানে সঠিক। নেক্সট 53 দাগের কোশ্চেন, একটি বৃত্তের একটি ব্যাসের দুটি প্রান্তবিন্দু স্থানাঙ্ক যথাক্রমে এইটা এবং এটা দেওয়া হলে বৃত্তটির পরিধি হবে কত? তো দেখো, ফার্স্ট আমরা বৃত্ত আঁকবো। বৃত্তের এক প্রান্তে ধরো এটা হচ্ছে মধ্যবিন্দু, আর এইটা যেটা আঁকলাম এটা হচ্ছে বৃত্তের ব্যাস। তাহলে এ বি নাম দিলাম। তো ব্যাসের এক প্রান্তের স্থানাঙ্ক বলে দেওয়া আছে -3, -6, আর অপর প্রান্তের স্থানাঙ্ক দেওয়া আছে 2, 6। তাহলে এই দুটো বিন্দুর মধ্যেকার দূরত্ব নির্ণয়ের যে সূত্র সেটা হচ্ছে -3 সূত্রের -2 তার হোল স্কোয়ার প্লাস -6 -6, মানে মাইনাসটা হচ্ছে এটা সূত্রের মাইনাস তার স্কোয়ার। তাহলে এখানে আসছে কত? 5-এর স্কোয়ার মানে 25, আর এটা এটা হচ্ছে 12-এর স্কোয়ার মানে 144। তাহলে এখান থেকে আসবে হচ্ছে 169। তো এটা 13 আসলো। তাহলে এটা ব্যাস পেলাম। তাহলে এটা যদি ও হয় তাহলে আর কত হবে? 13/2 হবে, কারণ ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 13। তাহলে ব্যাসার্ধ 13/2 হলো। এবার পরিধির সূত্র কি? বৃত্তের পরিধি পরিধি সূত্র হচ্ছে 2πr। তাহলে 2 ইন্টু পাই মানে হচ্ছে 22, পাইটা ভাঙা দরকার নেই, এখানে পাই ইন্টু আর মানে কত? 13/2। তাহলে 2 2 কেটে দিলাম, তাহলে 13 পাই হচ্ছে বৃত্তের পরিধি। তাহলে ডি দাগের অপশন সঠিক। নেক্সট 54 দাগের কোশ্চেনে বলছে সমান্তর প্রগতি, মানে সমান্তর প্রগতি মানে হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন, এপি দেওয়া আছে। প্রথম পদ হচ্ছে 251, 17তম টার্ম 315 হলে এই সমান্তর প্রগতির 24টি পদের যোগফল কত হবে? তো এর জন্য আমাদের দুটো সূত্র জানতে হবে। একটা টার্ম এন, মানে যে কোনো টার্ম বের করার জন্য টি এন ইকুয়ালস টু প্রথম পদ এ প্লাস n-1 ইন্টু ডি। ডি হচ্ছে সমান্তর প্রগতির হচ্ছে সাধারণ অন্তর, আর এন হচ্ছে তম পথ। ঠিক আছে, তো এটা একটা। আরেকটা হচ্ছে সাম অফ এন টার্মস। তো এখানে n/2 2a প্লাস n-1 ইন্টু ডি। আর এটাকে আরেকভাবে করা যায়, n/2 যদি প্রথম পদ আর শেষ পদ দুটোই জানা থাকে তাহলে আমরা এই সূত্র ব্যবহার করতে পারবো। তো এটা জানা হয়ে গেল। এবারে আমাদের বলে দেওয়া 17তম পদ বলে দেওয়া আছে। তাহলে t17 ইকুয়ালস টু আমরা কি পেতে পারি? এখানে আসবে হচ্ছে এ এ হচ্ছে 251 বলে দেওয়া আছে, প্লাস 17তম পদ মানে এন এর জায়গায় 17 -1 ইন্টু ডি কত? ডিটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে 16d, এটাকে আমি এদিকে লিখে দিলাম, ইকুয়ালস টু 200, মানে এটা হচ্ছে কত? 315 -251 করে দিলাম। ঠিক আছে, মানে এই জায়গাটায় সরাসরি মানটা বসিয়ে দিলাম। তাহলে 16d ইকুয়ালস টু আসবে হচ্ছে এটা 4 6, আর তো 3 আর 3 0 হবে। তাহলে এখানে ডি ইকুয়ালস টু 4। তাহলে সাধারণ অন্তর পেয়ে গেলাম আমরা 4। তাহলে এস এন আমরা পেয়ে যাবো কি? এই সূত্রটা কাজে লাগবে। তাহলে 24/2 এস এন মানে এখানে 24 অব্দি টার্ম আমরা বের করবো সাম। তো 2 ইন্টু 251 প্লাস এটা আসবে হচ্ছে কত? এন মানে হচ্ছে 24, 24 -1 ইন্টু 4 হচ্ছে এখানে ডি, ডিটা হচ্ছে 4 পেয়েছি আমরা। তো এখান থেকে আমরা 12 প্লাস এটা কত আসবে? এখান থেকে আসবে 502 আসলো, প্লাস 23 ইন্টু 4, এটা বিয়োগ করে 23 আসলো। 23 ইন্টু 4 করলে 4 দুগুণ 8 ইন্টু সরি মানে 80, প্লাস এখানে আসবে 12 মানে 92। তাহলে এখানে 12 ইন্টু এটা আসবে কত? 594। তো এখানে একটু করে মুছি এটা,
এটা মুছলে আমি এটা করতে পারবো। 594 ইন্টু 12, তাহলে 5 × 60, ঠিক আছে, মানে 6000 লিখলাম, প্লাস 9 9 × 12 কত, 9 × 12 108, মানে হচ্ছে 1080, এটা হলো। আর প্লাস 4 × 48, তাহলে এটা যদি যোগ করলে আমরা পেয়ে যাবো এই মানটা। তাহলে এখানে 8, তারপরে 8 আর 4 যোগ করলে 12, 2 হাতে 1, 1 বসে গেল, আর এখানে 1 আর 6 যোগ করলে 7, তাহলে অ্যান্সারটা হবে 7128। নেক্সট 59 দাগের কোশ্চেন দেখো, এখানে বলছে যদি 5x² প্লাস 13x প্লাস k ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় একটি অপরটির অনুরণক হয়, তবে k এর মান কত হবে? তো আমরা জেনারেল যে সমীকরণ সেটাকে লিখি ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, যদি এর আলফা আর বিটা যদি দুটো বীজ হয়, তো এদের গুণফল আলফা ইন্টু বিটা হচ্ছে c/a, আর আলফা প্লাস বিটা হচ্ছে কত, মাইনাস b/a। তো এখান থেকে এটার সাথে এটা আমরা কম্পেয়ার করব। তো এখানে একটা বলে দেওয়া আছে, আলফা মানে আলফা যদি একটা বীজ হয়, অপর বীজটা কত হবে, 1/আলফা, এটা হবে, মানে বিটার জায়গায় এখানে আমরা লিখবো কত, 1/আলফা, ঠিক আছে। তো ফার্স্ট আলফা ইন্টু বিটা, আমরা এখান থেকে কি পেতে পারি, এটা আসবে হচ্ছে k/5। তো এখানে আলফা তো বসেই গেল, কিন্তু বিটার জায়গায় কি আসবে, 1/আলফা আসবে, ইকুয়ালস টু 5, k/5। তাহলে আমরা কি পাচ্ছি, k/5 ইকুয়ালস টু 1, তাহলে k ইকুয়ালস টু আসবে 5, তাহলে বি দাগের অপশন সঠিক, কে এর মান 5 হবে। নেক্সট 60 দাগের কোশ্চেন, এ বি এবং সি যথাক্রমে 6000 টাকা, 8000 টাকা এবং 9000 টাকা মূলধন নিয়ে একত্রে একটি ব্যবসা আরম্ভ করলো। কয়েক মাস পরে এ আরও 3000 টাকা লগ্নি করলো। বছরের শেষে মোট 3000 টাকা লাভ হলো এবং সি 1080 টাকা লাভ পেলে এ 3000 টাকা কখন বিনিয়োগ করেছিল নির্ণয় করো। তো দেখো আমি যদি এইভাবে করি, এ বি আর সি, তো এখানে আমি 3টে শূন্য যেটা আছে সেটা আমি মানে বাদ দিয়ে লিখছি, কারণ কি এখানে প্রত্যেকটার ক্ষেত্রেই 3টে শূন্য আছে যেহেতু, তো সুতরাং আমি এখানে লিখছি এ হচ্ছে 6 দিয়েছিল প্রথমে, 6000 টাকা মানে 6 দিয়েছিল, আর বি দিয়েছিল হচ্ছে 8, আর সি কত, এখানে 9। এবার দেখো যদি আমি এ ধরো 6 মানে 6000 টাকা দিয়েছিল এক্স মাসের জন্য, তো এক্স মাস পরে সে আবার 3000 টাকা এক্সট্রা দিচ্ছে, তার মানে কত হচ্ছে, 9000 টাকা, তার মানে 9 লিখছি এখানে। আর টোটাল 12 মাস, এক বছরে বলেছে, বছরের শেষে, ওই জন্য 12 মাইনাস এক্স লিখে দিলাম, এটা একটা হলো। ইস টু বি হচ্ছে 12 মাসের জন্য ইনভেস্ট করেছে, সিও 12 মাসের জন্য ইনভেস্ট করেছে। তাহলে এখান থেকে আমি যদি 3 দিয়ে কেটে দিই, তাহলে এখানে 2 আসলো, এখানেও 3 দিয়ে কাটলে 3 আসলো, এখানে 3 দিয়ে কাটলে 4, এটা 3 দিয়ে কাটলে 4, তাহলে এখান থেকে অনুপাতটা কি আসছে, 2x প্লাস 3 ইন্টু 12 মানে হচ্ছে 36 মাইনাস 3x, আর এখানে কি আসছে, 4 4 32, তারপরে ইস টু এখানে আসবে 36। তো তাহলে কি হচ্ছে দেখো, 36 মাইনাস এখানে এক্স ইস টু 32 ইস টু 36। এবার এখানে বলে দেওয়া আছে, এই টোটালটা বলে দেওয়া কত, 3000, মানে মোট লাভ 3000, এটা যেটা পেলাম সেটা হচ্ছে লাভের অনুপাত পেলাম। তাহলে এটা যদি যোগ করি, 6 আর 2 8, আর 6, মানে এখানে 14 4 হাতে 1, 9 আর 1 10, মানে 104 মাইনাস এক্স সমতুল্য এখানে দেওয়া আছে, সমতুল্য না, ধরো আমরা ফার্স্ট সি এরটা বের করবো, সি এর সি এর লভ্যাংশ কত, 3000, টোটাল হচ্ছে 3000 ইন্টু এখানে লভ্যাংশের যোগফল কত, 104 মাইনাস এক্স, আর সি এর অনুপাত কত, 36, তাহলে এটা হচ্ছে সি এর লভ্যাংশ। এইটা সমতুল্য বলে দেওয়া আছে, এটা সমতুল্য বলে দেওয়া কত, 1080। তাহলে 36 দিয়ে এটাকে কেটে দিলে কত আসলো, এখানে আসবে হচ্ছে 3 36 108, তার মানে এখানে 30 আসলো। তাহলে 30 দিয়ে যদি আবার 3000কে কেটে দিই, তাহলে আসলো কি, এখানে 100 আসলো। তাহলে এটা সমান হবে, ঠিক আছে। তো তাহলে এখানে 100 থাকলো, আর এদিকে আসবে 104 মাইনাস এক্স, মানে এক্স ইকুয়ালস টু কত আসবে, 4। তাহলে 4 মাস পরে, 4 মাস পরে এ 3000 টাকা এক্সট্রা বিনিয়োগ করেছিল, তাহলে এ দাগের অপশন সঠিক। নেক্সট 65 দাগের কোশ্চেন দেখো, আমাদের এইটা দেওয়া আছে, আর বলেছে সাইন থিটা এর মান কত হবে। তো দেখো সেক থিটা প্লাস ট্যান থিটা বাই সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়ালস টু, এখানে এটা আমি করবো কি, 2 ইন্টু 79, তো এটা গুণ করলে 140 প্লাস 18 মানে 158, তো তার সঙ্গে আবার 51 যোগ হবে, তাহলে এখানে 9, আর এটা মানে তাহলে কি 209 আসলো এখানে, আর নিচে 79। এবারে এবারে আমরা কি করব, এবারে হচ্ছে সংযোজন পদ্ধতি যেটা বলে, তো মানে রেশিও যে সূত্র, সেটা হচ্ছে
সেক থিটা প্লাস ট্যান থিটা, এটাকে আমি ওপরে আর নিচে সেম লিখলাম, প্লাস ট্যান থিটা, আর এইটা দিয়ে ওপরে একবার যোগ আর নিচে একবার বিয়োগ। তো এইটা দিয়ে হচ্ছে ওপরে সেক থিটা মাইনাস ট্যান থিটা, আর নিচে কি আসলো, সেক থিটা প্লাস, এখানে এখানে মাইনাস আছে আর এখানেও মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাস ট্যান থিটা ইকুয়ালস টু 209, মানে এইদিকেও যদি করি সমানের অপর সাইডেও আমাকে সেই সেম প্রসেস করতে হবে। তাহলে এখানে মাইনাস 79, ওপরে হচ্ছে প্লাস হবে, প্লাস 79 মাইনাস 79, এটা হলো। তাহলে এখান থেকে আমি এইটা এইটা কেটে দিলাম, আর এখান থেকে এইটা এইটা কেটে দিলাম, তাহলে উপরে আসছে কত, উপরে 2 সেক থিটা আর 2 ট্যান থিটা নিচে থেকে আসলো, আর এখানে আসছে কত, 18 8 হাতে 1, এখানে আবার 8 2, আর এটা যদি বিয়োগ করে দিই তাহলে 0, আর এখানে আসছে কত, 130 এখান থেকে এটা বিয়োগ করলে। তো এখান থেকে 2 2 কেটে গেল। এবারে আমি উল্টে দিলাম, ট্যান থিটা আর এটা সেক থিটা লিখলাম, আর এটা যদি আমি 2 দিয়ে কেটে দিই তাহলে কত, এটা 65, আর এটা আসবে 144, তো উল্টে যাবে যেহেতু, তাহলে উপরে 65 আর নিচে 144। এবারে আমরা ট্যান থিটা মানে কি জানি, সাইন থিটা বাই কস থিটা, আর সেক থিটা মানে কি জানি, সেক থিটা মানে হচ্ছে 1/cos, তাহলে কসটা উপরে চলে যাবে, কস থিটা, তাহলে কস থিটা আর কস থিটা কেটে গেল, তাহলে কি আসলো, 65/144, এটা হবে অ্যান্সার। তাহলে এর আগের অপশন সঠিক। তাহলে সাইন থিটা ইকুয়ালস টু কি আসলো, 65/144, কারণ কস থিটা আর কস থিটা কেটে গেছে, তাহলে এর আগের অপশনটা কিন্তু সঠিক হচ্ছে। নেক্সট 67 দাগের কোশ্চেনে বলছে 13 মিটার দীর্ঘ এবং 11 মিটার প্রস্থ একটি ছাদের জল বের হওয়ার নলটি বৃষ্টির সময় বন্ধ ছিল। বৃষ্টির পর দেখা গেল ছাদে 7 সেমি গভীর জল দাঁড়িয়ে গেছে। যে নলটি দিয়ে জল বের হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি এবং চোঙের মিনিটে 200 মিটার দৈর্ঘ্য জল বের হয়। নলটি খুলে দিলে কতক্ষণে সব জল বেরিয়ে যাবে। তো দেখো এখানে একটা আয়তকার ঘনক, ঠিক আছে, ওই ছাদের ক্ষেত্রে বলছে। তো ছাদের দৈর্ঘ্য বলে দেওয়া আছে 13 মিটার, 13 মিটার দীর্ঘ মানে কি, তো এক্ষেত্রে 13 মিটার মানে হচ্ছে, আমি যদি সেমিতে কনভার্ট করি তাহলে এল ধরছি, দৈর্ঘ্য 1300 সেমি, আর প্রস্থ এখানে বলে দেবো 11 মিটার মানে হচ্ছে 1100 সেমি, আর এখানে দেখো উচ্চতা মানে ঘনকটির, আয়তঘনকটির উচ্চতা কত, এখানে 7 সেমি, আর তাহলে এর যে আয়তন সেটা কত হবে, সেটা হচ্ছে 1300 ইন্টু 1100 ইন্টু 7, আর নিচে আমি দাগটা দিলাম কেন, এখানে দেখো এই যে নলটা দিয়ে বেরোচ্ছে, তো তার ধরো উচ্চতা আমি এখানে বলে দেওয়া আছে 200 মিটার, তো 200 মিটারকে যদি সেমিতে করতে হয় তাহলে এটা 100 দিয়ে গুণ করতে হবে, আর এর ব্যাসটা বলে দেওয়া আছে 7 সেমি, 7 সেমি, তো ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হবে হচ্ছে 7/2 সেমি, ঠিক আছে। তো তাহলে আমাদের এটা একটা চোঙ পাচ্ছি, তো চোঙের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। তো এখানে আমি তাহলে পাই মানে হচ্ছে 22/7 ইন্টু ইন্টু এখানে আর আর মানে হচ্ছে 7/2, দুবার আসবে 7/2 ইন্টু এখানে 200 মিটার, তো 200 মিটার মানে এটাকে সেমিতে কনভার্ট করেছি, ওই জন্য 200 ইন্টু 100, ঠিক আছে। তো তাহলে কাটাকুটি করো, তাহলে এখানে 100 দিয়ে কাটলাম, এটা কেটে গেল, আবার এই দুটো শূন্য দিয়ে এটাকে কেটে দিলাম, 7 দিয়ে এটাকে কেটে দিলাম, আবার এখানে 2 ছিল, 2 দিয়ে এটা কেটে দিলাম, আবার এখানে 2 আছে, 2 দিয়ে এটাকে কেটে দিলাম, তাহলে 11 আসলো। আচ্ছা এই 11 দিয়ে আবার এটাকে কেটে দিলাম, ঠিক আছে। তাহলে নিচে কি পড়ে থাকলো, নিচে, আচ্ছা এখানে আবার একটা 7 আছে, তাহলে এই 7 দিয়ে এইটা কেটে দিলাম, তাহলে উপরে পড়ে থাকছে হচ্ছে 13, ঠিক আছে। তাহলে এই 13টা কি হচ্ছে, তাহলে নলটি দিয়ে নলটি দিয়ে দিয়ে 13 মিনিটে সব জল বেরিয়ে যাবে, সব জল বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে সি দাগের অপশন সঠিক হবে। নেক্সট, তো আমি একটু বলে দিই এখানে কেন এটা ভাগ করলাম, কারণ দেখো এখানে এইটা হচ্ছে, এটা ঘনকের আয়তন, ঠিক আছে, এটা আমি উপরে লিখেছি ঘনকের আয়তন, আর নিচে এইটা লিখেছি হচ্ছে এটা, আম, এখানে বলে দেওয়া আছে দেখো মিনিটে 200 মিটার দৈর্ঘ্যের জল বেরিয়ে যায়। তো চোঙাকার চোঙাকার যে ক্ষেত্র মানে যে নলটা, তো সেটাতে মিনিটে 200 মিটার দৈর্ঘ্যের জল বেরিয়ে যায়, মানে হচ্ছে এই 200 মিটার দৈর্ঘ্যের আহ, এবং হচ্ছে 7/2 সেমি, সেমি যে ব্যাসার্ধের সেই পরিমাণ চোঙের আয়তনের জল বেরিয়ে যাচ্ছে, তো সেই কারণে আমি ভাগ করে দিলাম, কারণ মিনিটে বলেছে। তো এখানে যেটা আমি পাবো সেটা হচ্ছে এই টোটাল যে জল আছে ছাদে, তো সেই জলটা পুরোপুরি বেরিয়ে যেতে কত মিনিট সময় লাগবে, তো এখানে আমি ভাগ করে পেলাম 13 মিনিট, তো এই অ্যান্সারটা কিন্তু এই 13 মিনিটই ওই জন্য আসলো। নেক্সট,
71 কোশ্চেনে বলছে নিম্নলিখিত তালিকায় 6 জন ছাত্রের বিভিন্ন বিষয়ে প্রাপ্ত নম্বর দেওয়া আছে, তালিকাটি যত্ন সহকারে পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও। তো দেখো এখানে বলেছে কিউ দ্বারা সমস্ত বিষয় প্রাপ্ত শতকরা নম্বর কত। তো এখানে দেখো টোটাল, এখানে এগুলো হচ্ছে বিষয় আর এটা হচ্ছে ছাত্র। তো টোটাল নাম্বার কত এখানে আসবে 5, আর এখানে 5, 10 শূন্য, হাতে 1, 6 আর 2 8, আর 2 10, হাতে 10 আর 8 18, আর 7 কত হবে 15 25, 25-এর 5, হাতে 2। তো তারপরে দেখো এখানে 3 4 5, মানে 550 হচ্ছে টোটাল নাম্বার। এবার বলেছে কিউ এর নাম্বারটা বের করতে হবে, শতকরা যেহেতু বের করতে হবে কিউ এর। তো 5 আর 2 7, আর 5 12, আর 6 18, আর 2 20 শূন্য, হাতে 2। তারপরে এখানে কি আসবে 11 আর 8, 11 আর 8 19, 19 আর 6 কত হবে 25, 25 আর 4 29, 29-এর 9, হাতে 2 থাকলো আবার। এবার আসবে হচ্ছে 2 আর 1 3। তাহলে তাহলে 550-এর মধ্যে কিউ কত পেয়েছে 390 পেয়েছে। তাহলে আমি যদি শতকরা করতে চাই 390/550 ইন্টু 100। তো এটা কেটে দিলাম, 5 দিয়ে কাটলে এখানে 11, 5 দিয়ে কাটলে এটা 20। তাহলে আসবে হচ্ছে কত, এটা আসবে হচ্ছে 78, মানে 780/11। তো এখান থেকে আসবে 7 দিয়ে যাবে ফার্স্ট, 77 1 শূন্য, আবার তাহলে এটা শূন্য বসে যাবে, তারপরে পয়েন্ট আবার শূন্য, এখানে 9, তাহলে 99 আসলো, তার মানে হচ্ছে 70.9%। তাহলে সি দাগের অপশন সঠিক। নেক্সট 76 কোশ্চেনে বলছে একটি ট্যাঙ্কে 3টি পাইপ এ, বি এবং সি থাকে। প্রথম পাইপ এ 8 ঘন্টায় খালি ট্যাঙ্কটি ভর্তি করতে পারে, দ্বিতীয় পাইপ বি 10 ঘন্টায় খালি ট্যাঙ্কটি ভর্তি করতে পারে, তৃতীয় পাইপ সি 20 ঘন্টায় উম, সম্পূর্ণ ভর্তি ট্যাঙ্কটি খালি করতে পারে। আচ্ছা, এটা খালি করার কথা বলেছে, আর এ আর বি হচ্ছে ভর্তি করার কথা বলেছে। তাহলে যদি 3টি পাইপ একসঙ্গে খোলা হয় তাহলে কত ঘন্টায় ট্যাঙ্কটি সম্পূর্ণ ভর্তি হবে। তাহলে এ, বি আর সি এগুলো হচ্ছে ইনলেট পাইপ, এটা হচ্ছে আউটলেট পাইপ। তাহলে এটা 8 ঘন্টায় ভর্তি করতে পারে, বি 10 ঘন্টায় ভর্তি করতে পারে, আর সি সম্পূর্ণ ট্যাঙ্ক 20 ঘন্টায় খালি করতে পারে। তো এখানে আমি লসাগু যদি করি 8 10 20, তো এখানে 2 দিয়ে করলে 4 5, এখানে 10। তো আবার যদি 5 দিয়ে করি তাহলে এখানে 4 1 2, আবার যদি 2 দিয়ে করি তাহলে এইটা আসলো। ঠিক আছে, এবার তাহলে আসছে কি 5 দুগুণ 10, আর 4 40 আসলো। তাহলে এটা 5 প্লাস 5, এটা প্লাস 4, আর আউটলেট পাইপটা কত হবে এখানে -2 আসবে। তাহলে এ, বি আর সি এদের সবার এফিসিয়েন্সি কত আসবে, এদের এফিসিয়েন্সি আসবে হচ্ছে, মানে একসাথে যদি খোলা হয় তখন +5 +4 -2, মানে এখানে আসবে হচ্ছে এটা কত, এটা আসবে 7। টোটাল এফিসিয়েন্সি তাহলে 7 হবে। তাহলে সম্পূর্ণ ট্যাঙ্কটি ভর্তি করতে 3টে পাইপের সময় লাগবে হচ্ছে 40/7 ঘন্টা। ঠিক আছে, টোটাল অংশ 40, তাহলে 40/7 মানে এত ঘন্টা সময় লাগবে। তাহলে ডি দাগের অপশন সঠিক। নেক্সট 77 কোশ্চেনে বলছে একটি ভগ্নাংশের লব এবং হর এর যোগফল 13, লব এবং হর উভয়ের সাথে 6 যোগ করা হলে ভগ্নাংশটি 8/17 হবে। প্রদত্ত প্রদত্ত ভগ্নাংশের লব এবং হরের মধ্যে চিহ্ন নিরপেক্ষ পার্থক্যটি নির্ণয় করুন। তো এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে বলেছে উভয় ক্ষেত্রেই 6 যোগ হচ্ছে। তো লব এবং হর উভয় ক্ষেত্রে যদি 6 যোগ হয় তো সেক্ষেত্রে এদের পার্থক্য কিন্তু সেমই থাকবে, মানে 8/17 যেহেতু 6 যোগ করার পরে, মানে উপরে নিচে লব আর হরে, তো সেক্ষেত্রে এদের মধ্যে যে পার্থক্য সেটা কিন্তু অরিজিনাল যে ভগ্নাংশ ধরো x/y সেটার সাথে এদের পার্থক্য কিন্তু সেমই হবে। তাহলে আমাদের পার্থক্যটাই চেয়েছে, তাহলে 17 - 8 এখানে 9, 9 হবে এক্স আর ওয়াই এর মধ্যে পার্থক্য। ঠিক আছে, তাহলে সি দাগের অপশন এখানে সঠিক। নেক্সট 81 দাগের কোশ্চেন, নিম্নলিখিত রাশিতত্ত্বের মধ্যমা হলো 28.5, মোট পরিসংখ্যা হলো 60, এক্স এবং ওয়াই এর মানগুলি যথাক্রমে হলো কোনটা। তো দেখো এখানে আমাদের বয়স দেওয়া আছে, বয়সের রেঞ্জ দেওয়া আছে, আর রুগীর সংখ্যা দেওয়া আছে। তো এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, এটাকে ফ্রিকোয়েন্সি বলা হয়, মানে এফ ধরা হয়। আর আমাদের কমিউলেটিভ ফ্রিকোয়েন্সিটা আমাদের বের করতে হবে। তো কমিউলেটিভ ফ্রিকোয়েন্সির জন্য এই 5, প্রথমে 5টা বসে গেল, আর পরের যে রেঞ্জ সেটার জন্য আমাদের ফ্রিকোয়েন্সিটা কি হবে 5, এই যে 5 আসলো 5 + x, এটা যোগ হবে। তারপর এটার ক্ষেত্রে আসবে হচ্ছে 5 + x + 20, মানে 25 + x। এটার কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি আসবে হচ্ছে 25 আর 15, মানে 40 + x। এটার ক্ষেত্রে আসবে কি, এটার ক্ষেত্রে আসবে হচ্ছে 45 + x। এটা হয়ে গেল, সরি এটা মিস হয়ে গেছে, এটা মিস হয়ে গেছিল, 40 + x + y। আর এটার ক্ষেত্রে আসছে হচ্ছে 45 + x, মানে 5 আর 40, তাহলে 45 + x + y, এটা পেয়ে গেলাম। এবারে আমাদের সূত্রটাকে লিখে নিই এবারে।
সূত্রটা হচ্ছে মধ্যমা ইকুয়ালস টু আই প্লাস এইচ ব্র্যাকেটে n/2 মাইনাস সিএফ বাই এফ, এটা হচ্ছে সূত্র। এবার এইচটা কি? এইচটা হচ্ছে যেটা ধরো আগে ফার্স্ট আমাদের বের করে নিতে হবে যে মধ্যমাটা, দেখো মধ্যমা হচ্ছে 28.5, তো এটা কোন রেঞ্জের মধ্যে লাই করছে? তো এটা কিন্তু 20 আর 30-এর মধ্যে পড়ছে, ঠিক আছে? তো তাহলে এইটার যে কমিউটেটিভ ফ্রিকোয়েন্সি, এই 25 প্লাস এক্স এর আগের যে ফ্রিকোয়েন্সি, কমিউটেটিভ ফ্রিকোয়েন্সি, সেইটা কিন্তু আমাদের কাজে নিতে হবে। মানে সিএফ আসবে হচ্ছে 5 প্লাস এক্স, আর আই কত হবে? যে রেঞ্জটা পেলাম 20 আর 30, তো এর যে ইনিশিয়াল পয়েন্ট সেটা হচ্ছে 20, তো এখানে আই হচ্ছে 20 আসলো। আর এই যে রেঞ্জ, এর ফ্রিকোয়েন্সি কত? ফ্রিকোয়েন্সি হচ্ছে 20, তাহলে এফ 20। আর এদের মধ্যে যে গ্যাপ কত? এদের মধ্যে গ্যাপ হচ্ছে, মানে এইচ ধরা হয়, এইচ হচ্ছে 10, ঠিক আছে? তো আমাদের আই পেয়ে গেলাম, এইচ পেয়ে গেলাম, এফ পেয়ে গিয়েছি। এনটা কত? এনটা হচ্ছে পরিসংখ্যান, মানে 60, ঠিক আছে? এটা হয়ে গেল। তাহলে আমরা যদি সূত্রে বসিয়ে দিই, মধ্যমা হচ্ছে 28.5, আই কত? আই পেলাম হচ্ছে এখানে 20, প্লাস এইচ হচ্ছে 10, আর এখানে n/2 মানে 30, মাইনাস সিএফ কত? সিএফ এখানে 5 প্লাস এক্স, মানে এখানে মাইনাসটা গুণ হয়ে গেলে 5 -5 মাইনাস এক্স, আর নিচে এফটা আসবে, এফ হচ্ছে 20, তাহলে 0 0 কেটে গেল। এখান থেকে এটা যদি বিয়োগ করে দিই তাহলে 8.5 আসলো। আর এখান থেকে এটা আসছে কত? এখান থেকে 15, 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে 15, আর মাইনাস মাইনাস 5 প্লাস এক্স বাই 2, ঠিক আছে? মাইনাসটা কমন নিয়ে লিখলাম। এবারে দেখো যদি এটা এদিকে নিয়ে আসি, মানে এইটা যদি এদিকে নিয়ে আসি, তাহলে 5 প্লাস এক্স বাই 2, আর এটা এদিকে নিয়ে আসলাম, তাহলে এখানে 1.5 আর 5 মানে 6.5 আসলো। তো 5 প্লাস এক্স যদি গুণ করে দিই 13, তাহলে এক্স কত আসবে? এক্স আসবে হচ্ছে কত? এটা এটা বিয়োগ করে দিলে হচ্ছে 8 আসলো, ঠিক আছে? তাহলে এক্স একটা পেয়ে গেলাম 8, আর তাহলে আরেকটা হবে কি? ওয়াইটা কিভাবে পাবো? তো দেখো, তো এটার জন্য আমাদের কিন্তু করার দরকার নেই, কারণ দেখো এখানে এক্স ইকুয়ালস টু 8 বলেই দেওয়া আছে, মানে একটাতেই আছে এক্স ইকুয়ালস টু 8, তো এখানে ডি দাগের অপশনটাই সঠিক হবে, মানে ওয়াই ইকুয়ালস টু 7 হবে। কিন্তু তাও আমি বলে দিচ্ছি যে এটা কিভাবে আসবে। তো এইটা যে কমিউটেটিভ ফ্রিকোয়েন্সি আছে 45 প্লাস এক্স প্লাস ওয়াই, এইটা সমান আমাদের যে ফ্রিকোয়েন্সির যে লাস্ট, মানে যে রেঞ্জটা আছে সেটা লাস্ট যে সংখ্যা সেটা 60 আছে, তো এখানে 60 লিখলাম। তো এই ইকুয়েশন থেকে কিন্তু আমরা পেয়ে যাবো, মানে এই একটা ইকুয়েশন আর এইটা একটা ইকুয়েশন, এখান থেকে কিন্তু আমরা সলভ করলে ওয়াই ইকুয়ালস টু 7 পেয়ে যাবো, ঠিক আছে? তাহলে আমাদের উত্তরটা কোনটা আসলো? এক্স ইকুয়ালস টু 8 আর ওয়াই ইকুয়ালস টু 7। নেক্সট 88 কোশ্চেন, একটি ত্রিভুজাকার ক্ষেত্রের দুটি বাহু হলো 41 মিটার এবং 28 মিটার, যদি এর পরিসীমা 84 মিটার হয় তাহলে ত্রিভুজের ক্ষুদ্রতম লম্ব উচ্চতার দৈর্ঘ্য কত? তো এখানে দেখো, এখানে বলেছে ত্রিভুজের ক্ষুদ্রতম লম্ব উচ্চতার দৈর্ঘ্য বলেছে। তো ধরো আমি এটা একটা ত্রিভুজ আঁকলাম, তো এখানে ক্ষুদ্রতম লম্ব উচ্চতা মানে হচ্ছে যে ত্রিভুজের ভূমিটা সবথেকে বৃহত্তম, সেইটার কিন্তু লম্ব উচ্চতা, মানে এইটা এইটা ক্ষুদ্রতম হয়, ঠিক আছে? তো আমি ওই জন্য সব থেকে বড় যেটা সেটা হচ্ছে, ফার্স্ট আমি পরিসীমা থেকে আরেকটা বাহু বের করে নেবো, দুটো বাহু দেওয়া আছে। তো 84 মাইনাস 41 মাইনাস 28, এটা বের করে নিই। 84 মাইনাস এটা আসলে হচ্ছে 69, তো এখান থেকে 15 হচ্ছে অপর একটা বাহু। তো মানে যে বড় যেটা বাহু সেটা হচ্ছে কত? 41 মিটার, তো এটা ভূমিতে হবে, এই জায়গাটা হবে। আর অন্যটা ধরো এটা হচ্ছে 28 মিটার, আর 15 যেটা আসলো সেটা হচ্ছে এইটা, ঠিক আছে? এবারে বলেছে যে আমাদের এই লম্ব উচ্চতাটা বের করতে হবে। তো এর জন্য একটা ট্রিক্স খাটাতে হবে, সেটা হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানা আছে, দুটো সূত্র কাজে লাগবে এখানে। এটা হচ্ছে এস হচ্ছে অর্ধ পরিসীমা, এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, এটা একটা ক্ষেত্রফল, ইকুয়ালস টু আমি এটা লিখতে পারি 1/2 ভূমি, ভূমি ইন্টু উচ্চতা, লম্ব উচ্চতা, তো ভূমি ইন্টু উচ্চতা, ঠিক আছে? আমাদের উচ্চতাটা বের করতে হবে। তো এখানে আমাদের পরিসীমা বলে দেওয়া আছে 84, তো এস কি আসবে? এস আসবে হচ্ছে, যে এস যেহেতু অর্ধ পরিসীমা তাহলে 84/2 মানে 42 আসবে, ঠিক আছে? তো এখান থেকে 42, আবার দেখো 42 মাইনাস এ, যদি ধরি 41, তাহলে এখান থেকে 1 আসলো। 42 মাইনাস 28, তো এটা আসবে কত? 4 হাতে 1, এখানে 14 আসলো। আর 42 মাইনাস 15 মানে কত? এখান থেকে 7 হাতে 1, তাহলে 27 আসলো এখান থেকে, ঠিক আছে? এটা হলো। আর এখান থেকে দেখো 1/2 ভূমি আমরা কি পেয়েছি? 41 ইন্টু উচ্চতা, কেন এইচ দিলাম। তো এবার দেখো এটাকে আমি ভেঙে লিখছি, 6 × 42 ইন্টু 7 × 14, 3 × 7 3 নং 27, ঠিক আছে? 3 নং 27, তো 1/2 ইন্টু 41 ইন্টু এইচ। তো দেখো এখানে 7 দুবার আছে, তো 7 বেরিয়ে গেল। তো দেখো এখানে 6-এর মধ্যে 2 আর 3 আছে, তাহলে 2 বেরিয়ে গেল, 3ও বেরিয়ে গেল, ঠিক আছে? আর আর এখানে দেখো
এখানে 3 ছিল আর এখানে 3 ছিল, সেটা বেরিয়ে গেছে, আর 9-এর জন্য এই 3টা বেরিয়ে গেল, ঠিক আছে। 1/2 ইন্টু 41 ইন্টু এইচ। তাহলে এখান থেকে আমাদের এইচটা কি আসবে? এখান থেকে এইচ ইকুয়ালস টু আসবে হচ্ছে 7 ইন্টু 4 ইন্টু 9/41, এটা আসলো। এবার একটুখানি মুছে আমাদের পরিষ্কার করে নিয়ে তারপরে আমাদের করতে হবে। তো ধরো এটা আমি এখান থেকে মুছে দিলাম, এই জায়গার থেকে। এখান থেকে আমি এটা করছি, দেখো 28, 4 × 7 = 28, 28 ইন্টু 9 মানে 180, আর 42 এই 72। তাহলে 2, 7 × 14 15, হাতে 1 2। এটাকে যদি 41 দিয়ে ভাগ করি তাহলে 6, 6 4 ছক 24, এটা হলো। তাহলে এখান থেকে আসছে 6, হাতে 1, তো 6 আসলো 0.0। তো আর দেখার দরকার নেই, অ্যান্সারটা কিন্তু এখানে সি হবে, ঠিক আছে। এইচ ইকুয়ালস টু তাহলে কত আসলো? 6.15 মিটার। নেক্সট 90 দাগের কোশ্চেনে বলছে প্রদত্ত বার গ্রাফ অধ্যয়ন করুন এবং নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিন। বার গ্রাফটি 2001 এবং 2003 সালের দুটি কোর্সের বিএ এবং এমএ জন্য প্রাপ্ত আবেদনের সংখ্যা চিত্রিত করে, মানে এই চিত্রটা। এখানে বলছে যে নাম্বারস অফ অ্যাপ্লিকেশনস রিসিভড, গৃহীত আবেদনের সংখ্যা, ইয়ার্স মানে বছর, আর এখানে বিএ মানে এখানে ইংলিশের টার্মগুলো এখানে লিখে দিয়েছে। আর এখানে বলছে দেখো 2001 এবং 2003 সালে মহিলাদের থেকে বিএ এর জন্য প্রাপ্ত আবেদনের সংখ্যা যথাক্রমে 2001-এর হচ্ছে 73, আর মানে এবং হচ্ছে 2003-এ 101 ছিল। 2001 এবং 3 সালে একত্রে পুরুষদের কাছ থেকে বিএ এর জন্য প্রাপ্ত মোট আবেদনের সংখ্যা কত ছিল? তো দেখো এখানে টোটাল নাম্বারটা দেওয়া আছে, এটা হচ্ছে 2001, এটা 2003, এটা হচ্ছে বিএ, এটা এমএ, আর এটা হচ্ছে 2003-এর, এটা বিএর সংখ্যা, আবেদনের সংখ্যা, আর এটা এমএ আবেদনের সংখ্যা, টোটাল নাম্বার। তো 125, এর থেকে যদি আমি 2001-এর মহিলা যে আবেদন প্রার্থী সেটা বাদ দিয়ে দিই, তাহলে 2001-এর পুরুষ যে আবেদন প্রার্থী তাদের নাম্বারটা পেয়ে যাব। প্লাস তার সঙ্গে কি বলেছে, 2003-এরটাও বলেছে পুরুষ আবেদন প্রার্থী, সেটা যোগ হবে। তাহলে এখানে দেখো 2003-এর টোটাল প্রার্থী হচ্ছে আবেদন প্রার্থী 175, সেখান থেকে যদি আমি 101 বাদ দিয়ে দিই তাহলে আমরা টোটাল 2001 এবং 2003-এর টোটাল পুরুষ আবেদন প্রার্থী নাম্বার পেয়ে যাব। তো এখানে দেখো এটা 2, এটা 5 আসলো, প্লাস এখান থেকে এটা কি আসবে 4, আর এটা আসবে 7, তাহলে যোগ করলে 6, এটা 12, 126 হবে অ্যান্সার। তাহলে এর আগের অপশন সঠিক। নেক্সট লাস্ট 94 দাগের কোশ্চেন, এ এবং বি আয়ের অনুপাত 3:5, এর ব্যয় তার আয়ের 7/12 অংশ এবং বি এর ব্যয় তার আয়ের 8/15 অংশ, তাদের খরচের মধ্যে ধনাত্মক পার্থক্য 14,300 টাকা হলে এর আয় নির্ণয় করুন। তো দেখো এ আর বি এর আয়ের অনুপাত আমাদের বলে দেওয়া আছে কত, ইনকাম এখানে বলে দেওয়া আছে 3:5। তো একে যদি আমি 12 দিয়ে গুণ করে দিই, 12 দিয়ে গুণ করার কারণটা আমি বলছি, তো 12 দিয়ে গুণ করে দিই উভয় সাইডে, তো তাহলে আসবে হচ্ছে 36, এটা 60 আসলো। এবারে দেখো আমাদের বলেছে এর ব্যয় তার আয়ের 7/12 অংশ, তাহলে আমাদের ব্যয় মানে এক্সপেন্ডিচার, এখানে দেখো 36, বর্তমানে আমাদের কিন্তু ইনকাম এইটা, ঠিক আছে। তো 36-এর 7/12 ইস টু বি এর ক্ষেত্রে দেখো 60-এর 8/15, তাহলে খুব সহজেই আমাদের এটা কাটা যাচ্ছে, ওই কাটার সুবিধার জন্য কিন্তু আমি 12 গুণ করলাম। তো এখানে দেখো 21, আর এটা আসবে 4, মানে 4 4 8 32। তো এখানে গ্যাপ কত? এখানে গ্যাপ আছে 11, আর এখানে আমাদের বলেই দেওয়া আছে যে তাদের খরচের মধ্যে ধনাত্মক পার্থক্য 14,300, তাহলে 11 সমতুল্য 14,300, 11 দিয়ে কাটলে ফার্স্ট 1 আসলো, তাহলে 33 পড়ে থাকলো, 3 11 33, দুটো শূন্য, তাহলে 1 সমতুল্য হচ্ছে 1300। আর আমাদের এর আয় নির্ণয় করতে বলেছে, এখন এর আয় কত? 36, তাহলে 36 সমতুল্য এখানে 1300 ইন্টু 36, তাহলে গুণ করো 13 ইন্টু 36 যদি গুণ করি 360, আর আচ্ছা ধরো এটাই ভাই লিখি, 36 আর 13, 3 3 13 39, আর এটা আসবে কত? 6 13, 6 13 আসলে হচ্ছে 78, ঠিক আছে। তাহলে এটা যোগ করতে হবে 8, 7 দুগুণ 14, 15 16, 6, হাতে 1, এখানে আসবে 4, তাহলে 46,800, তাহলে বি দাগের অপশন সঠিক। তো আজকে আমাদের এই অবধিই ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।